দর্শক এই মুহূর্তে সরাসরি কথা বলছেন তথ্যমন্ত্রী, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আমি অন্তরের অন্তঃস্থল আজকে বাতাসে হিউমিডিটির পরিমাণ অনেক বেশি, এর মধ্যেও তোমরা নিশ্চয়ই কষ্ট করে দাঁড়িয়ে আছো এবং তোমাদের সকলেরই অনেক কষ্ট হয়েছে, কষ্ট হচ্ছে। আমি খুব সংক্ষিপ্তভাবে তোমাদের সঙ্গে মিলিত হওয়ার এই অনুভূতিটা ব্যক্ত করব। এটা খুবই সৌভাগ্যের বিষয় যে আমি তোমাদেরকে বৃক্ষের চারা উপহার দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি বৃক্ষ মেলা উপলক্ষে। বন বিভাগ এরকম একটা ধারণা তৈরি করার জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বন বিভাগকে ধন্যবাদ জানাই। অন্য যে কোনো অনুষ্ঠানে যেমন যান্ত্রিকতা থাকে, আনুষ্ঠানিকতা থাকে, পরস্পরকে তোষামদির একটা ভাষার প্রতিযোগিতা চলে, সে তুলনায় কিন্তু তোমাদের এই অনুষ্ঠানটা একটু ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। তোমরা যেভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছো এবং তোমাদের প্রত্যেকের হাতে যে চারাটা আছে, এই চারাটা এই মুহূর্তে হাতে আছে, এই ছবিটা যদি তুমি সংরক্ষণ করো, এরপরে যখন এই চারাটা রূপান্তরিত হবে তখন তুমি একটা অনুভূতি পাবে যে ওই পরিপূর্ণ বৃক্ষটি তোমার হাতের উপরে, তালুর উপরে দাঁড়িয়ে আছে। একটি চারাকে এভাবে বহন করা এবং সেই চারাকে রোপণ করে, লালন করে, পালন করে, পরিচর্যা করে একটা মহিরুহর মতো বৃক্ষে পরিণত করার যে কঠিন দায়িত্ব, কাজ, এটাই হচ্ছে কিন্তু একটা মানুষের সঠিক চিন্তার পদ্ধতি। পৃথিবীতে অন্য সকল প্রাণীরাই জন্ম নেয় এবং মৃত্যুবরণ করে, মাঝখানে তার খাদ্য গ্রহণ, মলমূত্র ত্যাগ এবং যৌনতা ছাড়া আর তেমন কোনো কাজ তার থাকে না, এবং এই কাজগুলির জন্য তাকে কোনো জ্ঞান অর্জন করতে হয় না। প্রকৃতি তার মধ্যে এই প্রবৃত্তিগুলি তৈরি করে দিয়েছে। তার খাদ্য গ্রহণ, মলমূত্র ত্যাগ এবং তার যৌনতা সে প্রকৃতি থেকে পেয়েছে। একমাত্র মানুষ যাকে সর্বশক্তিমান আমাদেরকে জ্ঞান। দর্শক, বরিশালে এই মুহূর্তে কথা বলছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, আমরা সরাসরি ছিলাম সেখানে। আমরা এখন যেতে চাই একটু নির্বাচন কমিশনে, কথা বলছেন সিএসি, যুক্ত হব সেখানে। যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। এখনও ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। এটা আমরা পরবর্তী এখন আমরা জানিয়ে দেব। এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, প্রসিডিউরাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এটা প্রাথমিক আলোচনায় না, আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই। এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে ওই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। তো এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে, এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসাবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই, সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না, এখন ঠিক করি না। 90 দিনের মধ্যে নির্বাচন করার যে বাধ্যবাধকতা আছে স্যার, আমরা বলেছি আমরা প্রস্তুত। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, কারণ আমাদের ওদিকেও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা ইলেকশন ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিও দিয়েছি ওনাকে। সংসদ অধিবেশনের মধ্যে কি নির্বাচন হবে? না, সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে কথা বলছিলেন সিএসি এএমএম নাসির উদ্দিন, আমরা সরাসরি ছিলাম সেখানে। বঙ্গভবনে অফিস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। সকাল 11টার কিছু সময় পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
সেখানে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবেন তিনি। বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এর আগে গত 24 জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন হাফিজ উদ্দিন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নেন তিনি। বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রথম দিনের কার্যক্রমের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, এর আগের সংবাদ সংযোগে আপনি জানাচ্ছিলেন রাষ্ট্রপতির সম্পূর্ণ আজকের সারাদিন যে কার্যক্রম রয়েছে সেগুলো জানাচ্ছিলেন। তাছাড়া তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, তিনি পৌঁছেছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতির কি কার্যক্রম চলমান রয়েছে জানাবেন। মৌটুসী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ কিন্তু এবং সবকিছু ডিজিটাল প্রকাশ করা আপনারা নিশ্চয়ই দেখেছেন তাকে পিজিআর মাধ্যমে তাকে বরণ করে নিয়ে তাকে বঙ্গভবনের মূল ফটক দিয়ে তাকে প্রবেশ করানো হয়। এরপর তিনি গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনার শেষে তিনি যেই বঙ্গভবনের যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তাকে ফুলেল শুভেচ্ছা তাকে বরণ করে নেওয়া হয়। এরপর তিনি ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করে এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে তিনি বঙ্গভবনের বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন, বিভিন্ন যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে পরিচিত হচ্ছেন, আলাপ আলোচনা করছেন এবং এরপর তিনি তার যেই আজকের দিনে কার্যক্রম অর্থাৎ রাষ্ট্রপতি হিসাবে যে প্রথম দিনের যে কার্যক্রম চলার কথা সেই কার্যক্রম তিনি পরিচালনা করবেন, দাপ্তরিক কার্যক্রম, এবং এখানে যে সকল কিছু কাজ জমে রয়েছে সেই কাজগুলো তিনি সম্পন্ন করবেন। পাশাপাশি তিনি জোহরের নামাজ আদায় করবেন একটার পর, এবং সেখানে তিনি জোহরের নামাজ আদায়ের পর একটা আলোচনা রয়েছে যে তিনি হয়তোবা মধ্যাহ্ন ভোজটা এখানে করতে পারেন, অথবা তিনি মধ্যাহ্ন ভোজ না করে 1:30টার পর বা 1:30টা নাগাদ তিনি বঙ্গভবন ত্যাগ করে তার যে বাসভবনে স্পিকারের যে বাসভবন রয়েছেন সেই বাসভবনে তিনি পৌঁছবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে সকল কাজকর্মের জন্য প্রয়োজন সেই কাজকর্ম কিন্তু পরিচালনা হচ্ছে। এরই মধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে প্রধান নির্বাচন কমিশনার আলোচনা করেছেন, বিভিন্ন আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি সেই আলোচনাগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাথে আলোচনা করবেন যে নির্বাচনের যে বিষয় রয়েছে সেই বিষয় ত্বরান্বিত করার বিষয়। আজ এখন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে শীঘ্রই তিনি সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ পরবর্তীতে নানা আলোচনা হবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম নিয়ে। আশা করছি পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারব। অবশ্যই ফরহাদ, আপনি থাকবেন, পরবর্তী আপডেট নিতে আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আজকের কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। এদিকে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ, পরবর্তী ব্রিফিং হবে নির্বাচন কমিশনে। ব্রিফিং এর আরো তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, ব্রিফিং কটা নাগাদ শুরু হতে পারে? এছাড়া আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। আমি যদি সবশেষ তথ্য দিয়ে শুরু করি, সেটি সংসদ ভবনে আমাদের একজন সহকর্মী রয়েছেন এবং তার মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি যে ভারপ্রাপ্ত যে স্পিকার তার সাথে নির্বাচন কমিশনের যে বৈঠক সেই বৈঠকটি শেষ হয়েছে এবং সেখানে যে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত, তবে তিনি বলেছেন যে দিনক্ষণ এখনও ঠিক হয়নি এবং সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা নির্বাচন কমিশন চেয়েছে। এবং আপনাকে যদি জানাই, আসলে নির্বাচনের যে প্রক্রিয়া, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় আমরা জানি যে প্রধান নির্বাচন কমিশনার যে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে থাকেন এবং নির্বাচন কমিশনে এসেই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের জন্য মনোনয়ন নেবেন। এবং আমরা দেখেছি এর আগে গত শুক্রবার যে দেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন এবং একজন রাষ্ট্রপতি পদত্যাগের পর তার আসন যখন শূন্য হয় সেক্ষেত্রে তার পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কিন্তু নির্বাচন কমিশন আমরা দেখেছি তখন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া সেটি শুরু করেছেন।
করেছেন এবং এরই মধ্যে যেহেতু নির্বাচন কমিশন থেকে সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চাওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু ভোটার হবেন যারা সংসদ সদস্য রয়েছেন, তারাই ভোটার এবং তাদের তালিকা নির্বাচন কমিশন নেবে, এরপর একটি ভোটার তালিকা প্রকাশ করবে, এরপর হয়তো তফসিল দেওয়া হবে। এবং এই রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু আমরা জানি সংসদ সদস্য যারা রয়েছেন তারা গোপন ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট দিয়ে থাকেন এবং এখন যেহেতু সংসদ ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার বের হয়েছেন, এখানে নির্বাচন কমিশনে আসলে সাংবাদিকদের সাথে হয়তো মত বিনিময় করবে, তখন আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। মৌটুসী, ধন্যবাদ ফারজানা আপনাকে, আপনি থাকবেন। ব্রিফিংটি শুরু হলে নিশ্চয়ই আবারও আপনার মাধ্যমে যুক্ত হব। দর্শক, নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। যেসব রাজনীতিবিদ জনগণকে ছোট মনে করার উদ্ধত্ত দেখায় তারা দলের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় দলের নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। সকালে বরিশালের গৌরনদীতে কুতুবপুর স্বনির্ভর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দলের জন্য ক্ষতিকর ও সুবিধাবাদী নেতাকর্মীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অপকর্ম করে দলীয় পরিচয়ে কেউ পার পাবে না। যখন তখন জনগণকে ছোট করা, তেলাপোকা মনে করা, ছারপোকা মনে করা, এইসব উদ্ধত্ত যেই রাজনৈতিক নেতা কর্মীরা দেখায় তারা দলের শত্রু, জনগণের শত্রু। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, জনগণ যদি ঠিক থাকে, কোন ষড়যন্ত্রকারীর কোনো ক্ষমতা থাকবে না। দর্শক, এই মুহূর্তে মগবাজারে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সরাসরি যুক্ত হব সেখানে। সংস্কার না করে সংশোধনের নামে একটা প্রহসনের পরিকল্পনা তারা করছে। তো ফলে এই সব জায়গাতে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা। মানুষ বিস্মিত হচ্ছে। আমি দলীয়করণের বিরুদ্ধে। স্বচ্ছ এইসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে তাদের 31 দফায় তারা যে অঙ্গীকারটা করেছে, আমি সেটা একটু শুধু পড়ে শুনবো আপনাদেরকে, তারপরে সুনির্দিষ্ট কিছু দলিল আপনাদেরকে দেব। তাদের ঘোষিত 31 দফার 9ম দফা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। 9ম দফাতে তারা বলছেন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। প্রশ্ন, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া, সেন্টেন্সটা খেয়াল করবেন, বিএনপির 31 দফার 9ম দফায়, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠানে আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে। এটা তাদের অঙ্গীকার। সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠবেন তারা, কিন্তু সংকীর্ণতাবাদ 100% দলীয়করণের মধ্যে থেকে ওনারা এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। জাতীয় নির্বাচনের পর ঠিক আছে, সিটি কর্পোরেশনগুলো শূন্য, জেলা পরিষদ, বিভিন্ন জায়গায় আপনার স্থানীয় নির্বাচন দিতে পারতেন। বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই স্থানীয় সরকার শাসিত হবে। এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। উনি ইলেকশন দিয়ে দিতে পারতেন, কিন্তু নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন। প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশনের প্রশাসক একজন ছিল, সেটিকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। ঠিক আছে না, ইলেকশন দেবো, তার আগে আমরা সবাই মিলে দিচ্ছি যখন তখন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি। দর্শক, মগবাজারে কথা বলছেন মিয়া গোলাম পরোয়ার, আমরা সরাসরি ছিলাম সেখানে। দেশজুড়ে চলছে তীব্র গ্যাস সংকট, এতে সময়ের সাথে বাড়ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। চাপ না থাকায় রাজধানীর অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে, ফলে জ্বালানি নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। দর্শক, আমরা এই মুহূর্তে বিস্তারিত জানবো আমার সহকর্মী মেজবাহ হাসানের কাছ থেকে। তিনি জানাবেন রাজধানীর গ্যাস সংকটের খবর।
মেজবা, রাজধানীর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া যানবাহন চলাচল, বাসাবাড়ি আর শিল্প কারখানারই বা কেমন পরিস্থিতি আছে? সবশেষ তথ্য আপনার কাছে জানতে চাই। এখন আছি আমি মগবাজারের একটি গ্যাস পাম্পে। এখানের যে অবস্থা যদি বলি, যে ভোগান্তিটা আমরা দেখেছি তেলের সময়, গেল কয়েকদিন ধরে কিন্তু গ্যাসের এই সংকটে সেই ভোগান্তিটাই কিন্তু আবারও পড়ছে নগরবাসী। বিশেষ করে এই গ্যাসের যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন, এই যে মগবাজার যে তেলের পাম্পটি, গ্যাসের পাম্পটি, এই পাম্পের দীর্ঘ লাইন কিন্তু ঠেকেছে প্রায় বাংলা মোটর গিয়ে। আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলছিলাম, যারা গাড়ি চালক তারা আসছেন, তারা অনেক ক্ষেত্রে এই ভোর 6টায় এসে দাঁড়িয়েছেন, 12টা নাগাদ হয়তো গ্যাস পেয়েছেন। অনেক ক্ষেত্রে 5-6 ঘন্টা দাঁড়িয়ে কিন্তু মাত্র 100 টাকার 150 টাকার পরিমাণ গ্যাস নিতে তারা পেরেছেন। এছাড়া আমরা যেখানে পাম্প কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছিলাম যে গেল কয়েকদিনের যে আসলে গ্যাসের যে সংকট, গ্যাসের মূলত প্রেশার না থাকার কারণে কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছেন না। তারা যেটা বলছিলেন যে আজকে যে গ্যাসের প্রেশারটা, সেটি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 100-110 এমন ওঠানামা করছে। গেল কয়েকদিন কিন্তু তার চেয়ে অনেক কম ছিল, প্রায় 70 থেকে 80 এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওঠানামা করছিল। যার কারণে আজকে মূলত এই যে পাম্পে আছি, এই পাম্পে কিছুটা প্রেশার ভালো, যার কারণে 110 থেকে, কিন্তু অন্য সময় কিন্তু এর চেয়ে বেশি প্রায় 220-30 প্রেশার থাকে, যার কারণে অনেক ক্ষেত্রে স্বাভাবিক গতি থাকে এবং এই দীর্ঘ যে যানজট সেটি কিন্তু পড়ে না। এই জন্য নগরবাসী তো ভোগান্তিতে আছে, একই সাথে কিন্তু আমরা বাসা বাড়িতেও খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু তীব্র গ্যাসের সংকট রয়েছে। সবকিছু মিলে সাধারণ মানুষের যে গ্যাসের সংকট, এটি কিন্তু দিন দিন তীব্র হচ্ছে আসলে আরো। মোটুসি, এই ছিল গ্যাস নিয়ে সবশেষ। মেজবা, আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, রাজধানীর চলমান গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন মেজবা হাসান। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।